শহরটা বাইরে থেকে যত শান্ত, ভেতরে তত অস্থির। মানুষের জীবনও বোধ হয় তাই। যে সংসার বাইরে থেকে নিখুঁত বলে মনে হয়, তার ভেতরেও কত অদৃশ্য ফাটল থাকে, কেউ জানে না। সকালবেলা অরিন্দম নাস্তার টেবিলে বসেছিল। অন্নপূর্ণা চা ঢেলে দিয়ে চলে যাচ্ছিল। অরিন্দম হঠাৎ বলল, আজ বিকেলে সময় আছে। অন্নপূর্ণা থেমে গেল। কেন? অনেকদিন আমরা একসঙ্গে কোথাও যাই না। ভাবলাম একটু বেরোবো। অন্নপূর্ণা অবাক হয়ে তাকিয়ে রইল। বিয়ের 15 বছরে অরিন্দমই প্রথম তাকে নিজের ইচ্ছায় কোথাও নিয়ে যেতে চাইছে। কিন্তু কেন? সে কিছু বুঝতে পারল না। বিকেলে তারা গঙ্গার ধারে একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল। নদীর ওপর সূর্যের শেষ আলো পড়ছে। অরিন্দম অনেকক্ষণ চুপচাপ ছিল। তারপর বলল, তুমি কি সুখী? প্রশ্নটা শুনে অন্নপূর্ণার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই একই প্রশ্ন একদিন ঋত্বিকও করেছিল। কিন্তু দুই মানুষের প্রশ্নের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঋত্বিক জানতে চেয়েছিল, অরিন্দম বুঝতে চাইছে। অন্নপূর্ণা উত্তর দিল না। অরিন্দম নিজেই বলল, হয়তো আমি ভালো স্বামী নই। অন্নপূর্ণা প্রথমবার তার দিকে তাকালো। অরিন্দমের চোখে আজ ক্লান্তি, অহংকার নেই, শুধু একটা অদ্ভুত শূন্যতা। তুমি আমাকে কোনোদিন বুঝতে চাওনি, অরিন্দম। অরিন্দম মৃদু হেসে বলল, ব্যবসা করতে করতে ব্যবসায়ী মানুষকে চিনেছি, কিন্তু নিজের বাড়ির মানুষটাকেই চিনতে পারিনি। কথাটা বাতাসে ঝুলে রইল। সেই রাতেই অরিন্দম সঞ্জয়ের কাছ থেকে ঋত্বিকের সম্পর্কে একটি ফাইল নিল। ফাইল খুব বড় নয়, কয়েকটি পুরনো খবরের কাটিং, কিছু সাক্ষাৎকার, কিছু সামাজিক মাধ্যমের ছবি। একটি ছবিতে ঈশিতা আর ঋত্বিক মুম্বইয়ের একটি পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে। অরিন্দম ছবিটা অনেকক্ষণ দেখল, তারপর শান্তভাবে বলল, ছেলেটা খুব দ্রুত ওপরে উঠছে। সঞ্জয় বলল, হ্যাঁ স্যার, যারা খুব দ্রুত ওঠে, তারা অনেক সময় তাড়াতাড়ি পড়েও যায়। এদিকে ঋত্বিকের দিনগুলো আরো ব্যস্ত হয়ে উঠেছে। ঈশিতা এখন প্রায় প্রতিদিনই তার সঙ্গে থাকে। নতুন প্রজেক্ট, নতুন চুক্তি, নতুন পরিচয়। একদিন ঈশিতা বলল, আগামী সপ্তাহে একটা বড় পুরস্কার বিতরণী আছে। ঋত্বিক হাসল, জানি। আমার সঙ্গে যাবে তো? ঋত্বিক বলল, অবশ্যই। ঠিক তখনই তার ফোনে অন্নপূর্ণার মেসেজ এলো, আগামী বুধবার আমার জন্মদিন। যদি সময় পাও, বিকেলে একটু এসো। কোনো উপহার আনবে না, শুধু একটু সময় নিয়ে এসো। ঋত্বিক মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঈশিতা জিজ্ঞেস করল, কি হলো? ঋত্বিক দ্রুত ফোনটা লক করে বলল, কিছু না দাঁড়ি, ফালতু একজন অজানা অচেনা মেসেজ পাঠায়। বুধবার। অন্নপূর্ণা সকাল থেকেই বাড়িটা নিজের হাতে সাজিয়েছে। বড় কোনো আয়োজন নয়। হৃদয় স্কুল থেকে ফিরলে কেক কাটবে। আর বিকেলে ঋত্বিক আসবে। অনেকদিন পর দুজনে নিশ্চিন্তে একটু গল্প করবে। সে নিজের হাতে পায়েসও রান্না করল। মালতী অবাক হয়ে বলল, ম্যাডাম, আজ আপনাকে খুব খুশি লাগছে। অন্নপূর্ণা শুধু হাসল। বিকেল 5টা। ঋত্বিক এলো না। 6টা, তবু না। 6:30টায় অন্নপূর্ণা ফোন করল। ফোন বন্ধ। 7টার সময় টেলিভিশনে খবর শুরু হলো। হৃদয় চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ থেমে গেল। পর্দায় ভেসে উঠল, বর্ষসেরা ডকুমেন্টারি নির্মাতার সম্মান পেলেন ঋত্বিক সেন। ঋত্বিক মঞ্চে দাঁড়িয়ে, হাতে পুরস্কার, তার পাশে ঈশিতা। সাংবাদিকরা ছবি তুলছে। ঈশিতা হাসতে হাসতে ঋত্বিককে আলিঙ্গন করল। অন্নপূর্ণা স্থির হয়ে পর্দার দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল, আজকের দিনটা তার জন্মদিন। ঋত্বিক ভুলে গেছে? না, ভুলে যায়নি। সে অন্য একটা জীবন বেছে নিয়েছে। রাত 10:30টায় ফোন এলো। ঋত্বিক। অন্নপূর্ণা অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর ধরল, ওপাশ থেকে উত্তেজিত গলা, অন্নপূর্ণা, আমি পুরস্কার পেয়েছি। অন্নপূর্ণা খুব শান্ত স্বরে বলল, অভিনন্দন। ঋত্বিক বলল, আজ এত ব্যস্ত ছিলাম যে। কথাটা শেষ হওয়ার আগেই অন্নপূর্ণা থামিয়ে দিল, জানি তুমি এখন অনেক ব্যস্ত মানুষ। ঋত্বিক চুপ করে বলল, এই পুরস্কারটা পাওয়ার সময় মনে হচ্ছিল, যদি তুমি সামনে থাকতে, তাহলে কি হতো? তুমি অনেক আনন্দ পেতে। আর তোমাকে সকলের সামনে আমি চুমু দিয়ে গড়িয়ে দিতাম। থাক, একটু আস্তে করে ঋত্বিক বলল, না, মানে পারতাম না। তোমার একটা আলাদা পরিচয় আছে, কিন্তু আমার মনে হচ্ছিল আর কিছু বলার আছে তোমার। কেন বলো তো? না, এমনি। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, অরিন্দম বাড়ি নেই। তোমার জন্য কেকটা। অন্নপূর্ণা ইচ্ছে করেই থেমে গেল।
আর তারপর ফোনটা কেটে দিল। অনেকবার রিং বেজে গেলেও অন্নপূর্ণা আর ধরল না। ঋত্বিক প্রথমে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না, কিন্তু ধীরে ধীরে তার মুখের হাসি মিলিয়ে গেল। সে মনে করার চেষ্টা করল। হঠাৎ যেন বিদ্যুতের মতো মনে পড়ল, জন্মদিন, অন্নপূর্ণার জন্মদিন। ঋত্বিক মনে মনে বলল, আমি ভুলে গেছি। আর তাছাড়া ওর তো বোঝা উচিত, আগে এই পুরস্কারটা নেওয়া নাকি কোনো একটা মহিলার জন্মদিনে একটু কেক একটু পায়েস খেতে যাওয়া। আমার পক্ষে কি সম্ভব? না, ওটা তুমিই খেয়ে নাও। ওগুলো ছাই পাশ খাওয়া আমার মতো একজন আর্টিস্টের পক্ষে সম্ভব নয়। অন্নপূর্ণা মনে মনে বলল, ঋত্বিক, মানুষ ভুলে যায় না, মানুষ নিজের অগ্রাধিকার বদলে ফেলে। মানুষ ইচ্ছে করে নিজেকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে দেখাতে। এই প্রথম সে ঋত্বিকের ফোন কেটে দিল। ফোনের ওপাশে ঋত্বিক স্থির হয়ে বসেছিল। ঈশিতা এসে বলল, কি হয়েছে? ঋত্বিক উত্তর দিল না। তার জীবনে প্রথমবার সাফল্যের আনন্দের ভেতর এক অদ্ভুত শূন্যতা ঢুকে পড়েছে। এরপর ঈশিতাকে দেখে তার মধ্যে বিরক্ত ভাব এসে গেল। সে মনে মনে যেন চাঙ্গা হয়ে গেল আর নিজের মনেই বলল, আমি যা করেছি ঠিক করেছি। অন্নপূর্ণা বারান্দায় এসে দাঁড়ালো। কেকটা টেবিলে পড়ে আছে, পায়েস ঠান্ডা হয়ে গেছে, আকাশে কোনো তারা নেই, শুধু এক ফালি চাঁদ। সে ধীরে ধীরে নিজের ডায়েরি খুলল। লিখল, আজ বুঝলাম, একপাক্ষিক ভালোবাসা কখনো টিকে থাকে না। নিজের স্বাদ মিটে গেলে, শরীরের প্রয়োজন অন্য জায়গায় পূরণ হলে মানুষ প্রেম ভুলতে শুরু করে। তারপর অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। নিজেকে মানুষ বড় বলে ভাবলে মানুষ অনেক কিছুই ভুলে যায়। প্রথমে মানুষ সময় দিতে ভুলে যায়, তারপর কথা, তারপর প্রতিশ্রুতি, শেষে মানুষটাকে। কলম থেমে গেল। অন্নপূর্ণার চোখে জল এলো, কিন্তু সে কাঁদল না। কেঁদে কি হবে? কাঁদল না সে। সে মনে করল, এটাই হয়তো, এটাকে মেনে নেওয়াই ভালো। কিন্তু তার বুক নিজের অজান্তেই ফুলতে শুরু করলো। সে মনে করলো এই বুকের উপর একদিন ঋত্বিকের বুক মিশে এক হয়ে গেছিল। এই বুক দুটি নিয়েই সে একদিন খেলেছিল। সে অনুভব করলো যে অজান্তেই তার ভেতরে আরেকজন অন্নপূর্ণার জন্ম হচ্ছে। সে এক ভয়ঙ্কর অন্নপূর্ণা, যেন তার মধ্যে এক প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। হয়তো এখন সে আর শুধু ভালোবাসবে না, ভালোবাসার মাঝে থাকবে অন্য কিছু, যেমন মধুর মধ্যে বিষ। সে ঠিক করলো এখন সে আগে মানুষকে ভালো করে চিনে নিতে শিখবে, অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায়ে, এমনকি প্রয়োজনে নিজের ভাঙা জীবনটাকেও নতুন করে গড়ে তুলবে।